গ্রামের শেষ প্রান্তে ভাঙ্গাচুরা পুরনো একটা ছোট্ট কুঠির। সেই কুঠিরে বৃদ্ধা মিনতি থাকে। মিনতি বন্ধ্যা মহিলা। সবজি নিয়ে যাও গো, সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে যাও, নিয়ে যাও, টাটকা টাটকা সবজি নিয়ে যাও। সতেজ সবজি আছে গো, সতেজ সবজি আছে গো, সবজি নেবে গো, সবজি। আহা মিনতি পিসি, সকাল সকাল কি তোমাকে আমার সামনেই পড়তে হলো? আমি আজ কত ভালো একটা কাজে যাচ্ছিলাম, আর অমনি তোমার মুখটা দেখতে হলো। তোমার বাপ 14 পুরুষ সবাই বলতো তুমি অপায়া অলক্ষী, আর আমি একটা শুভ কাজে যাওয়ার সময় তোমারই মুখটা দেখলাম। আচ্ছা, সকাল সকাল যে তুমি সবজি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছ, কে তোমার এসব সবজি নিবে? হ্যাঁ, এসব কথা বলে বিনোদ মিনতির মাথার সবজির ঝুড়িটা ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। হায় ঈশ্বর, এত লাঞ্ছনা আর কত সহ্য করব বলো তো? বুড়ি হয়ে গেলাম, অথচ আজও বন্ধ্যা নারী বলে সবাই অপমান করে আমায়। আবারও মিনতি সবজির ঝুড়ি মাথায় নিয়ে সবজি বিক্রি করার জন্য চিৎকার করতে থাকে। ও মাসিমা, এইদিকে আসো তো, আমাকে কিছু সবজি দিয়ে যাও। ও মাসিমা, শুনছো? রমেলার চিৎকার শুনে মিনতি সেখানে আসে। এই দেখো মা, এই সবজিগুলো আছে আমার কাছে, দেখো তুমি কোন কোন সবজি নেবে। কি কাণ্ড মাসিমা, তোমার ঝুড়ির সব সবজিগুলো কেমন যেন থেতলে গেছে। কিন্তু কি আর করব, বেলা হয়ে গেছে, এখন তো আর হাটে যাওয়ারও সময় নেই। তা 1 কেজি টমেটো আর একটা লাউ দাও তো, এসব দিয়ে না হয় এই বেলাটা চালিয়ে নেব, পরে হাটে গিয়ে সবজি কিনে নিয়ে আসবো। রমেলার কথা মতো মিনতি 1 কেজি টমেটো আর একটা লাউ দেয়। এসব নিয়ে রমেলা টাকা দিয়ে চলে যায়। আবারও মিনতি সবজির ঝুড়ি নিয়ে চলতে শুরু করে আর সারাদিন সবজির ঝুড়ি মাথায় নিয়ে ঘোরাঘুরির পর সন্ধ্যায় মিনতি আবারও বাসায় আসে। সারাদিন ঘুরেও ঝুড়ির সব সবজি বিক্রি হলো না, ঝুড়ির সবজি ঝুড়িতেই থেকে গেল। সকালবেলা বিনোদ সবজির ঝুড়িটা ফেলে দিয়ে সব সবজি থেতলে দিল, তাই আর সবজিগুলো বিক্রি করতে পারলাম না। আজ রাতে আমি কি খাবো তাহলে? এইসব কথা বলে মিনতি চালের হাঁড়ির কাছে যায় আর দেখে হাঁড়িতে একটাও চাল নেই। হায় ঈশ্বর, হাঁড়ি তো একেবারেই শূন্য, এবার আমি রান্না করব কি করে? পেয়েছি, ঘরে তো কচু শাক আছে, ওই কচু শাক কালো জিরে দিয়ে ভর্তা বানিয়ে খাই। এভাবে অভাব অনটনে মিনতির জীবন কাটছিল। সবজি নিয়ে বাইরে গেলেই তো লোকজন হাজারটা কথা শোনায়। সারাটা জীবন কাটালাম বন্ধ্যা অপবাদ শুনে, বুড়ো বয়সেও আর ছাড় পাচ্ছি না আমি। লোকজনের এসব কথা থেকে মুক্তি চাই আমি আর সবজি বিক্রি করার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরবো না। এবার আমি বাড়ির পাশে জমিটাতে ফলের গাছ লাগাবো, আর সেসব ফল মহাজনের কাছে পাইকারি দামে বিক্রি করে দেব। তখন আর রোজ রোজ মানুষের সামনে পড়তে হবে না আমাকে, আর মানুষও আমাকে কথা শোনাতে পারবে না। এরপর বৃদ্ধা মিনতি তার ভাবনা মতোই কাজ শুরু করে দেয়। মিনতি তার বাড়ির পাশেই পরিত্যক্ত জমিটায় কোপাতে থাকে, আর জমি তৈরি হয়ে গেলে মিনতি সেই জমিতে বিভিন্ন রকমের ফলের বীজ রোপণ করে। যাক বাবা, অবশেষে বীজ রোপণ করতে পারলাম, এবারে গাছ হওয়ার অপেক্ষা। তারপর এমন যত্ন পরিচর্যা করব যে তাড়াতাড়ি গাছ বড় হবে আর ফলও ধরবে। এসব কথা বলে মিনতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর 2 দিন পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমি খুশি হব না দুঃখ পাবো কিছুই বুঝতে পারছি না।
পুরো জমি মিলে শুধু 2টো আঙ্গুর গাছ হয়েছে, আর একটা বীজ থেকেও গাছ বের হয়নি। কিন্তু দুদিনেই ওই আঙ্গুর গাছ দুটো এত বড় হলো কি করে? যাই হোক, আজ থেকে এই গাছ দুটোর পরিচর্যা শুরু করি, তারপর দেখি কি হয়। এরপর মিনতি আঙ্গুর গাছের গোড়ায় জলও দেয়। এর একদিন পরে আবারও এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। এবার বুঝি আমি পাগল হয়ে যাব। এসব আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? একটা গাছে সোনার আঙ্গুর আর আরেকটা গাছে রঙিন আঙ্গুর। আমি কি সত্যি দেখছি? হাতে একবার চিমটি কেটে দেখবো নাকি? মিনতির কথা শেষ হতে না হতে সেখানে লাল পরী ও নীল পরী প্রকট হয়। এ দেখে মিনতির আশ্চর্যের আর শেষ থাকে না। আমি কি তোমায় চিমটি কেটে দেখবো নাকি? আহা লাল পরী, সবসময় মজা কেন করিস বলতো? না বুড়ি দিদা, তুমি স্বপ্ন দেখছো না। তুমি তোমার চোখের সামনে যা দেখছো তা সব সত্য। আসলে তুমি যেদিন কষ্ট করে জমি প্রস্তুত করছিলে, তখন আমরা এই দিক দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর তখন আমরা দেখতে পাই তোমার ঝুড়ির সব বীজগুলো নষ্ট। তাই তোমার কষ্ট দেখে আমরা তোমাকে সাহায্য করতে চাইছিলাম, যাতে তুমি পচা বীজগুলো রোপণ করে ধোঁকা না খাও। আর তাই সেদিন রাতে আমরা তোমার জমিতে জাদুর আঙ্গুরের বীজ রোপণ করে দেই, আর সেই বীজ থেকেই এই জাদুর আঙ্গুর ফলের গাছ দুটো হয়েছে, একটা সোনার আঙ্গুর আর একটা রঙিন আঙ্গুর। এসব তোমরা কি বলছো? দুই পরী 2 আঙ্গুর গাছ? তাই তো বলি, এত তাড়াতাড়ি করে গাছ হলো কিভাবে? আর এমন আঙ্গুরই বা ধরলো কি করে? এবার নিশ্চয় সবটাই পরিষ্কার। শোনো দিদা, এই সোনার আঙ্গুর বিক্রি করে তোমার চাহিদা তুমি পূরণ করতে পারবে, আর এই রঙিন আঙ্গুরগুলো তোমার খাবারের চাহিদা পূরণ করবে। এই রঙিন আঙ্গুর থেকে একটা করে আঙ্গুর হাঁড়িতে রাখলে আর হাঁড়ির ঢাকনা লাগিয়ে রাখলেই এই হাঁড়িতে তোমার খাবার চলে আসবে। তখন আর তোমার কোনো অভাব থাকবে না গো দিদা। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমরা এই বুড়ির কষ্ট দূর করলে গো। ধন্যবাদ দিতে হবে না দিদা, আমরা যে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই নিয়োজিত, আর আমরা গরিব অসহায়দের এভাবেই সাহায্য করি। এসব কথা বলে লাল পরী ও নীল পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর 2 পরী 2 আঙ্গুর গাছের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গোপালগঞ্জ গ্রামের ছোট্ট ফুলি তার সৎমা বিনোদার সাথে থাকতো। ফুলির বাবা মারা গেছে কয়েকদিন মাত্র। ফুলি, এই ফুলি, কোথায় গেলি? হ্যাঁ, এক্ষুনি এখানে আয় একবার। হ্যাঁ মা বলো, এই তো আমি এসে গেছি। তোকে যে আমি আমার কাপড়গুলো কেচে দিতে বলেছিলাম, ওগুলো কেচে দিসনি কেন এখনো? আমার কাপড়গুলো আর কখন কাচবি শুনি? আর কখন শুকাবে সেগুলো? উফ মা, আমি রান্না করতে গিয়ে তোমার কাপড় কাচার কথা ভুলে গিয়েছিলাম। তবে তুমি চিন্তা করো না মা, আমি রান্না শেষ করেই তোমার কাপড়গুলো কেচে দিচ্ছি। রান্না না হলে তো আবার তোমাকে সময় মতো খাবারও দিতে পারবো না। তুই আমার কথার উপর আবার কথা বলছিস? তোকে আমি কাপড় কাচতে বললাম না? যা, এখন কি করবি সেটা তোর ব্যাপার। তবে আমি সময় মতো খাবারও চাই, আর বিকালে আমি পরিষ্কার শুকনো কাপড়ও চাই। কথাটা তুই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। এই কথা বলে বিনোদা সেখান থেকে চলে যায়। আর ফুলি তার সৎমায়ের কথা মতো কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই সৎমায়ের হুকুমে ফুলির দিন কাটছিল। ও মা, আমাকে একটু খেতে দাও না মা। সকাল থেকে না খেয়ে কাজ করতে করতে আমার যে বড্ড খিদে পেয়েছে মা। তুমি দয়া করে এখন আমাকে কিছু খেতে দাও না মা। আহারে, মহারানীর বোধহয় খিদে পেয়েছে, কিন্তু মহারানী চাইলেই তো আর খাবার পাওয়া যায় না, তার জন্য কাজ করতে হয়। যা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়, আর না হলে না খেয়ে থাকতে হবে। এরপর ফুলি চুপচাপ বিনোদার জন্য চা করতে চলে যায়। আর কিছুক্ষণ পর ফুলি বিনোদার জন্য চা করে নিয়ে আসে।
আর বিনোদাকে চা দেয়। আর বিনোদা চায়ে চুমুক দিয়ে ভীষণ রেগে যায় আর চায়ের কাপটা ফুলির গায়ে ছুঁড়ে মারে। এটা তুই কেমন চা বানিয়েছিস? এমন চা আমি জীবনেও খাইনি। বুঝতে পেরেছি তুই খাবার না পেয়ে এমন চা বানিয়েছিস, তাই না? না মা না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ইচ্ছে করে এমন চা বানাইনি মা। চুপ কর তুই, একদম মিথ্যা কথা বলবি না। তোকে আমি ভালো করেই চিনি, পাকনা মেয়ে একটা। তবে এসব পাকনামি আমার সাথে চলবে না। তুই খাবারের জন্য এমন করেছিস তো আজ তুই কোনো খাবারই পাবি না। এটাই তোর শাস্তি। এ কথা বলে বিনোদা সেখান থেকে চলে যায়। পরের দিন বিনোদার চেঁচামেচিতে ফুলির ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠেই ফুলি আবারও কাজ করতে থাকে। অবশেষে বিনোদা ফুলিকে দুটো শুকনো রুটি খেতে দেয় আর ফুলি ওই শুকনো রুটি দুটোই খায়। সৎ মায়ের এমন অত্যাচার সহ্য করে ফুলি তার দিন কাটাচ্ছিল। আমাদের বাড়ির উঠানটা তো ফাঁকা, আমি এখানে ফুল গাছের চারা নিয়ে এসে লাগাবো। আজই কাজ শেষ করে আমি উঠোনে ফুলের চারা লাগাবো। আর ফুলি তার ভাবনা মতোই কিছু ফুল গাছের চারা নিয়ে আসে আর উঠোনে রোপণ করার জন্য উঠোনের মাটি খুঁড়তে থাকে। হঠাৎই ফুলি মাটি খুঁড়তে গিয়ে একটা হাঁড়ি পায় আর হাঁড়িটা উপরে রেখে ফুলি চারা রোপণ করে। আর ফুলি চারা রোপণ শেষে যখন হাঁড়িটা হাতে নেয় তখনই হাঁড়িটা কথা বলে ওঠে। তুমি সত্যিই অনেক ভালো আর প্রকৃতি প্রেমী। হাঁড়িকে কথা বলা দেখে ফুলি ভীষণ অবাক হয়। এ কি, তুমি একটা মাটির হাঁড়ি হয়ে কথা বলছো কি করে? শুধু কথা বলাই নয়, আমি অনেক কিছু করতে পারি, কারণ আমি হলাম একটা জাদুই হাঁড়ি। এই কথা বলে মাটির হাঁড়ি জাদু করে একটা পুতুল এনে দেয়। আর পুতুলটা দেখে ফুলি ভীষণ খুশি হয়। তারপরে ফুলি হাঁড়িটার পুতুল নিয়ে ঘরে যায়, কিন্তু এই মাটির হাঁড়ির ব্যাপারে বিনোদা কিছুই জানতে পারে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বন্ধু, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? নিশ্চয়ই তোমার সৎ মা তোমাকে কিছু খেতে দেয়নি, তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে মাটির হাঁড়িটা কিছু খাবার আর অনেক চকলেট নিয়ে আসে আর ফুলি সেসব খাবার মজা করে খেতে থাকে। আর হঠাৎই সেখানে বিনোদা আসে আর ফুলিকে খাবার খেতে দেখে ভীষণ রেগে যায়। এ কি ফুলি, তুই এত চকলেট আর মজার খাবার কোথায় পেলি? নিশ্চয়ই তুই আমার টাকা চুরি করে এসব খাবার কিনেছিস, তাই না? মা, তুমি এসব কি বলছো? আমি কি কখনো তোমার টাকা চুরি করেছি বলো তো? আর আমি তো তোমার টাকা চুরি করার কথা কখনো ভাবতেও পারি না। হয়েছে হয়েছে, তোকে আর সাধু সাজতে হবে না। এবার তুই সত্যি কথা বলতো, এই খাবারগুলো কেনার টাকা তুই কোথায় পেয়েছিস? না, তুই এইভাবে সত্যি কথা বলবি না, তাই তো? দাঁড়া, তোর পেট থেকে সত্যি কথা বের করার ব্যবস্থা করছি আমি। এই কথা বলে বিনোদা একটা ছুরি নিয়ে আসে আর ফুলির গলায় ছুরিটা ধরে। বল, তুই খাবার টাকা কোথায় পেয়েছিস? সত্যি কথা না বলে কিন্তু এই ছুরিটা দিয়ে তোর গলা আমি কেটে ফেলবো। বিনোদা যেই এই কথা বলেছে তখনই মাটির হাঁড়িটা উড়ে এসে বিনোদাকে মারতে শুরু করেছে। আর মাটির হাঁড়ির মার খেয়ে তো বিনোদার অবস্থাই খারাপ। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। এই হাঁড়িটা আমাকে এভাবে মারছে কেন? এই হাঁড়িটা তো আমাকে মেরেই ফেলবে দেখছি। কি সব ভুতুরে কাণ্ড! না বাবা না, আমি এই ভুতুরে কাণ্ডর মাঝে থাকবো না। ও মা গো। এই সব কথা বলে বিনোদা ছুটতে সেখান থেকে পালিয়ে যায়। আর বিনোদাকে পালাতে দেখে ফুলি খিলখিল করে হাসতে থাকে। কি মজা, কি মজা! সৎ মা কিভাবে পালিয়ে গেল! মা তো ভয় পেয়েছে। তোমায় অনেক ধন্যবাদ হারি। তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে, রাতে কথা বলবে আর শুনবো না? কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিব। কিন্তু যদি তোমরা আমাকে কিছু দাও তাহলে
তাহলে বুড়ো চাচাকে বলবো না। ঘুষ? কি চাও বলো, কি দিলে? তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাঁড়ি সোনার মোহর দিলেই চলবে। তাহলে আর কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাঁড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাঁড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওইদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হয়, পুকুরের পানি কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, হলুদ, লাল মাছ। আমাদেরও ভালো লাগে বন্ধু। ছোটবেলা থেকে বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সবসময় তাদের সঙ্গে কথা বলেই দিন কাটাতো। এইদিকে কালুও প্রতিদিন রঙিন মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কাছে কোনো সোনা গয়না নেই। আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই। এই লোকটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। এইদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছে, আর অন্যদিকে কালু প্রতিদিন এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও শুকিয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুরে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একদম শুকিয়ে যাচ্ছে। তোমরা আর এই পানিতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই আমি তোমাদের জন্য পানি ভর্তি হাঁড়ি এনেছি, যার কারণে তোমরা সবসময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ 3টিকে হাঁড়িতে ভরে তাদের বাড়িতে নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা গয়না লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়। আমাকে আরো সোনা গয়না টাকা পয়সা দিয়ে যা, নইলে যে আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কালু অনেক কথা বলে, কিন্তু কথা বলা মাছগুলো বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেলাম, সেটা আজ আমি আপনাদের বলছি। বলো কালু বলো, আমরাও তোমার মতো ধনী হব, বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। 3টে কথা বলা মাছ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর এখন কথা বলা মাছেরা বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামবাসীরা বুড়োর পুকুরের মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল। শুনেছ তোমরা, গ্রামে সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা তোমাদেরকে চুরি করার জন্য নিতে আসছে।
সব সব ওই কালো লোকটার কাজ। ও সবাইকে এ কথা বলেছে। তুমি কিছু একটা করো, আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো। আর গ্রামের মানুষরা আসলে তাদেরকে বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটিকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে। আর বাড়ি আসলে গ্রামের সবাই মেয়েটিকে এবং তার বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে তা সব কথা বলা মাছগুলোর। তার মানে ওগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালুর যা টাকা পয়সা সোনা দানা সব তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়িতে চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়িতে যায়। আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনাদানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নও, এগুলোর মালিক তো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা গহনা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবারও গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সবসময় কথা বলা মাছেদের সঙ্গে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে, এ তো দেখছি 3 কথা বলা মাছের কামাল। আর আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আর আর আমরা গরিব থাকবো না রে মা।